পেনশন বিধিমালায় পূর্বে সকল নিয়ম ঠিক রেখে সরকার সংশোধনীগুলো অন্তর্ভুক্ত করে পেনশন সহজীকরণ আদেশ 2020 জারি করেন। আজকে আমরা অবসরজনিত পেনশন এবং পেনশন সংক্রান্ত আনুষঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরো ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেনশনাররা একদিকে যেমন সঠিক সময়ে পেনশন প্রাপ্তি নিশ্চিত হবে, অন্যদিকে কাজের গতিও ত্বরান্বিত হবে। এই আদেশ সরকারি কর্মচারীগণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না। এখন আমরা আলোচনা করব অবসরজনিত পেনশন সম্পর্কে। আদেশে 2.01 এর মূল বিষয়বস্তু হল কল্যাণ কর্মকর্তা মনোনয়ন এবং দায়িত্ব সংক্রান্ত। এখানে বলা হয়েছে, অবসর গমনকারী সরকারি কর্মচারীগণের পেনশন কেস প্রক্রিয়াকরণে সহায়তা করার জন্য প্রত্যেক দপ্তর একজন কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসাবে মনোনয়ন নিশ্চিত করে অর্থ বিভাগকে অবহিত করবে। পেনশন কেস নিষ্পত্তিতে পেনশন মঞ্জুরিকারী কর্তৃপক্ষ এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার সাথে কল্যাণ কর্মকর্তা সমন্বয়ক হিসাবে কাজ করবে। অর্থ বিভাগের স্ক্রিনে প্রদর্শিত স্মারক মোতাবেক উল্লিখিত দায়িত্ব এবং কর্তব্যসমূহ কল্যাণ কর্মকর্তাকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। আদেশে 2.02 এর মূল বিষয়বস্তু হল নন গেজেটেড কর্মচারীগণের সার্ভিস বই এবং চাকরির বৃত্তান্ত সংরক্ষণ সম্পর্কে। এখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তর নন গেজেটেড কর্মচারীগণের 2 কপি সার্ভিস বই যথাযথভাবে পূরণ করে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে হালনাগাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সার্ভিস বইয়ের কোনো ঘষা মাজা গ্রহণযোগ্য হবে না। সকল তথ্য স্পষ্টভাবে লিখিত থাকতে হবে। সার্ভিস বইয়ে জন্ম তারিখ, সংখ্যায় এবং কথায় লিখতে হবে। সার্ভিস বইয়ের 2 কপি নিয়োগকারী কর্তৃপক্ষের অফিসে রক্ষিত থাকবে। তবে উক্ত কর্মচারী বদলি হলে সার্ভিস বইয়ের 2 কপি সিলগালা অবস্থায় কর্মচারীর বদলিকৃত কর্মস্থলে প্রেরণ নিশ্চিত করতে হবে। প্রত্যেক কর্মস্থলে বদলিকৃত কর্মচারীর সার্ভিস বইয়ের ফটোকপি যথাযথ কর্তৃপক্ষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কর্তৃক সত্যায়িত করে তার ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করতে হবে। কোনো সঙ্গত কারণ ব্যতীত সার্ভিস বই ফেব্রুয়ারি মাসের মধ্যে হালনাগাদ না করলে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ দায়ী কর্মকর্তা বা কর্মচারীগণের বিরুদ্ধে অবহেলার দায়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সার্ভিস বইয়ের পাশাপাশি নন গেজেটেড সরকারি কর্মচারীগণের ইলেকট্রিক চাকরি বা চাকরির বৃত্তান্ত নির্দিষ্ট ফরম্যাটে প্রশাসনিক কর্তৃপক্ষ সংরক্ষণ এবং নিয়মিতভাবে হালনাগাদ করবেন। দপ্তর সংশ্লিষ্ট কর্মচারীগণের চাকরির বৃত্তান্ত IBAS++-এ এন্ট্রি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। চাকরির বৃত্তান্তে হালনাগাদ তথ্যাদি নিয়মিতভাবে অর্থ বিভাগের IBAS++-এ প্রেরণ নিশ্চিত করতে হবে। অর্থ বিভাগ এই কার্যক্রমের জন্য প্রয়োজনের নিরিখে সিস্টেম ডেভেলপ করবে। সংশ্লিষ্ট নন গেজেটেড কর্মচারী বদলির সময় অডিট কোডের অ্যাপেন্ডিক্স 3-এর 5ম অনুচ্ছেদ অনুযায়ী ছুটির হিসাব সহ LPC সকল ঘর উপযুক্ত তথ্য সহকারে যথাযথভাবে পূরণ করতে হবে। LPC যথাযথভাবে পূরণ না করার কারণে সরকারি পাওনা সংক্রান্ত তথ্য অনুদ্ঘটিত থাকলে LPC জারিকৃত কর্তৃপক্ষ দায়ী হবেন। বদলিকৃত কর্মচারী কর্মস্থল হতে অব্যাহতি প্রাপ্তি 3 কর্মদিবসের মধ্যে LPC হার্ড কপি এবং সফট কপি পরবর্তী কর্মস্থলে সংশ্লিষ্ট হিসাব প্রধান এবং তার অনুলিপি হিসাবরক্ষণ অফিস এবং সংশ্লিষ্ট কর্মচারীর নিকট প্রেরণ নিশ্চিত করতে হবে। আদেশে 2.03 এর মূল বিষয়বস্তু হল গেজেটেড কর্মকর্তা চাকরির বৃত্তান্ত সংরক্ষণ সম্পর্কে। এখানে বলা হয়েছে, দপ্তর গেজেটেড সরকারি কর্মকর্তাগণের চাকরির বৃত্তান্ত IBAS++-এ অন্তর্ভুক্ত করতে হবে এবং নিয়মিত হালনাগাদ করতে হবে। আদেশে 2.03 এর খ এবং গ অনুচ্ছেদে নন গেজেটেড কর্মচারীর ন্যায় চাকরির বৃত্তান্ত বা LPC ব্যবস্থা গ্রহণ করবে। আদেশে 2.04 এর মূল বিষয়বস্তু হল অবসর গ্রহণকারীগণের অগ্রিম তালিকা প্রণয়ন এবং প্রেরণ সংক্রান্ত। এখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীগণের মধ্যে যারা পরবর্তী বর্ষে PRL-এ যাবেন, কল্যাণ কর্মকর্তা তাদের তালিকা প্রস্তুত এবং ত্রৈমাসিক ভিত্তিতে হালনাগাদ করে তার অনুলিপি সংশ্লিষ্ট কর্মচারী দপ্তর প্রধান, হিসাব রক্ষণ অফিস এবং আবাসন পরিদপ্তরে
পিআরএলে আরম্ভের তারিখের কমপক্ষে 1 বছর পূর্বে প্রেরণ নিশ্চিত করবেন। উক্ত তালিকার সঙ্গে অডিট আপত্তি কিংবা বিভাগীয় মামলার তথ্যসহ হালনাগাদ চাকরির বৃত্তান্তের অনুলিপি সংযোজন করতে হবে। আদেশে 2.05-এর মূল বিষয়বস্তু হল অবসর গ্রহণের পূর্বে প্রত্যাশিত শেষ বেতনপত্র বা ইএলপিসি জারি সংক্রান্ত। এখানে বলা হয়েছে, সরকারি কর্মচারী পিআরএলে গমনের 11 মাস পূর্বে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস অথবা আয়ন কর্মকর্তা তার পিআরএলে যাওয়ার পূর্বের তারিখে এবং চূড়ান্ত অবসর গ্রহণের পূর্বের তারিখে শেষ আহরণযোগ্য বা নির্ধারণযোগ্য প্রত্যাশিত বেতন উল্লেখপূর্বক ইএলপিসি জারি করবেন। আয়ন এবং ব্যয়ন কর্মকর্তা কর্তৃক জারিকৃত নন গেজেটেড কর্মচারী ইএলপিসি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা 7 কর্মদিবসের মধ্যে প্রতি স্বাক্ষর করবেন। হিসাবরক্ষণ অফিসে প্রেরণকালে ইএলপিসি এর সঙ্গে প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত চাকরি বৃত্তান্তের হালনাগাদ অনুলিপি সংযুক্ত করতে হবে। চাকরির বৃত্তান্তে অনিষ্পত্তিকৃত অডিট আপত্তি এবং বিভাগীয় মামলার তথ্য থাকলে তা ইএলপিসিতে ক্রমিক 4-এর ঢতে লাল কালিতে উল্লেখ করতে হবে। পিআরএল কালীন কোনো বার্ষিক বেতন বৃদ্ধি থাকলে তারিখসহ বর্ধিত বেতনের পরিমাণ উক্ত বেতনপত্রে উল্লেখ করতে হবে। পিআরএলেতে যাওয়ার পূর্বের তারিখে প্রাপ্ত ছুটি, ভবিষ্যৎ তহবিলে মুনাফা সহ জমা এবং সরকারের পাওনা সংক্রান্ত তথ্যাদি অগ্রিম হিসাব করে ইএলপিসিতে অন্তর্ভুক্ত করতে হবে। ইএলপিসি প্রাপ্তির পর চাকরি সংক্রান্ত কোনো পরিবর্তন ঘটলে প্রশাসনিক কর্তৃপক্ষ হালনাগাদ চাকরির বৃত্তান্ত হিসাবরক্ষণ অফিস এবং সংশ্লিষ্ট কর্মচারীর কাছে প্রেরণ নিশ্চিত করবেন। ইএলপিসি এর 4 নং ক্রমিকে বর্ণিত তথ্য সম্পর্কে পরবর্তী আর কোনো আপত্তি সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে দাবিকৃত প্রতিষ্ঠান উত্থাপন করতে পারবেন না। আদেশে 2.06-এর মূল বিষয়বস্তু হল পিআরএল লাম গ্রান্ট ভবিষ্যৎ তহবিলের স্থিতি, আনুতোষিক ও পেনশনের আবেদন দাখিল এবং মঞ্জুরির সময়সীমা সংক্রান্ত। এখানে বলা হয়েছে, ইএলপিসি প্রাপ্তির 1 মাসের মধ্যেই সংশ্লিষ্ট কর্মচারী প্রাপ্যতা সাপেক্ষে পিআরএল লাম গ্রান্ট ভবিষ্যৎ তহবিলের স্থিতি এবং পেনশন মঞ্জুরির আবেদন নির্ধারিত ফর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দিবেন। পেনশনের আবেদন প্রাপ্তির 5 মাসের মধ্যে পেনশন মঞ্জুরিকারী কর্তৃপক্ষ উক্ত কর্মচারীর সার্ভিস বই হালনাগাদ করবেন এবং ইএলপিসি এবং পিআরএলে গমনের তারিখে 3 বছরের রেকর্ডের ভিত্তিতে তার নিকট সরকারের দেনা পাওনা অগ্রিম হিসাব করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে না দাবি প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন। উক্ত 3 বছরের পূর্বের কোনো কাগজপত্র রেকর্ড বা না দাবি পত্র চাওয়া যাবে না। অর্জিত ছুটির হিসাব নিরূপণ ক্রমে পিআরএল এবং লাম গ্রান্টের জন্য প্রাপ্য ছুটির পরিমাণ নির্ধারণ করতে হবে। প্রশাসনিক কর্তৃপক্ষ সরকারের আদায়যোগ্য অর্থের হিসাব নিরূপণ করে তা আদায়ের ব্যবস্থা করবেন। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে প্রশাসনিক কর্তৃপক্ষ 3 মাসের মধ্যে সরকারি কর্মচারী পিআরএল লাম গ্রান্ট এবং পেনশন মঞ্জুরিপত্র জারি করবেন। কল্যাণ কর্মকর্তাকেও অনুরূপ জারির তথ্য অবহিত করবেন। পেনশন পরিশোধ আদেশ জারির জন্য প্রশাসনিক কর্তৃপক্ষ পেনশন মঞ্জুরি কাগজপত্র সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করবেন। অফিস প্রধান সংশ্লিষ্ট কর্মচারী আবেদনপত্রে তিনি যে তারিখে ভবিষ্যৎ তহবিল বাবদ জমা এবং মুনাফা উত্তোলনের ইচ্ছা প্রকাশ করবেন সেই তারিখ পর্যন্ত মুনাফা সহ ভবিষ্যৎ তহবিল স্থিতি প্রদানের আদেশ জারি করবেন। তবে পিআরএলে গমনের সর্বোচ্চ 6 মাস পর্যন্ত জিপিএফে টাকা রাখা যায়। কোনো কর্মচারীর বিরুদ্ধে অডিট আপত্তি থাকলে তার পেনশনকেই এই পেনশন আদেশে 4.10 অনুচ্ছেদ অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। উপরোক্ত ক নং অনুচ্ছেদে যাহাই থাকুক না কেন উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত, আত্মীকরণের মাধ্যমে যোগদানকৃত এবং অ্যাডহক ভিত্তিতে নিয়োগকৃত কর্মচারীগণকে পেনশন আবেদনের সাথে তা চাকরি স্থায়ীকরণের বা নিয়মিতকরণের আদেশ দাখিল করতে হবে। আদেশে 2.07-এর মূল বিষয়বস্তু হল ছুটি নগদায়ন বা লাম গ্রান্ট, আনুতোষিক এবং পেনশন প্রদান সংক্রান্ত। এখানে বলা হয়েছে, লাম গ্রান্ট মঞ্জুরির আদেশ প্রাপ্তির পর সংশ্লিষ্ট কর্মচারী বিল দাখিল করবেন। সর্বোচ্চ 18 মাসের মূল বেতনের সমপরিমাণ লাম গ্রান্ট টাকার হিসাবরক্ষণ অফিস বিল প্রাপ্তি সাপেক্ষে পিআরএলে গমনের পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীর নিকট বা ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ নিশ্চিত করবে।
পেনশন মঞ্জুরির কাগজপত্র প্রাপ্তি 10 কর্মদিবসের মধ্যে পেনশন নির্ণয় সংক্রান্ত হিসাব যথাযথভাবে যাচাইপূর্বক সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস পেনশন পরিশোধ আদেশ জারি করবে। পেনশন ও আনুতোষিক নির্ণয়ের জন্য অর্থ বিভাগের উল্লিখিত প্রজ্ঞাপন অনুসরণ করতে হবে। আনুতোষিক টাকার ইএফটি পিআরএল শেষ হওয়ার দিন বা চূড়ান্ত অবসর গ্রহণের দিন সংশ্লিষ্ট কর্মচারীর নিকট বা ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ নিশ্চিত করতে হবে। চূড়ান্ত অবসর গ্রহণের পর পেনশনারের মাসিক পেনশন ইএফটি এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত প্রেরণ নিশ্চিত করতে হবে। আদেশে 2.08 এর মূল বিষয়বস্তু হলো প্রেষণে বা লিএনএ থাকাকালীন লিভ স্যালারি বা পেনশন কন্ট্রিবিউশন সংক্রান্ত। এখানে বলা হয়েছে দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসমূহে প্রেষণে নিয়োজিত থাকাকালীন সরকারি কর্মচারীগণের লিভ স্যালারি বা পেনশন কন্ট্রিবিউশন সরকারি খাতে জমা দেওয়ার প্রয়োজন হবে না। এই সুবিধা পূর্বে প্রেষণে নিয়োজিত সরকারি কর্মচারীগণে প্রযোজ্য হবে। তবে দেশের অভ্যন্তরে কোনো সংস্থা বা প্রকল্প এবং বিদেশি সরকার বা সংস্থা লিএনএ কর্মরত সরকারি কর্মচারীগণের লিভ স্যালারি বা পেনশন কন্ট্রিবিউশন প্রদানের প্রথা প্রচলিত বিধান অনুযায়ী যথারীতি চালু থাকবে। আদেশে 2.09 এর মূল বিষয়বস্তু হল বিতর্কিত চাকরিকাল সংক্রান্ত। এখানে বলা হয়েছে বিতর্কিত চাকরিকাল বাদ দিয়ে অবশিষ্ট পেনশনযোগ্য চাকুরি 25 বছর পূর্ণ হলে পূর্ণ হারে পেনশন মঞ্জুর করতে হবে। বিতর্কিত চাকরিকালের কারণে পেনশন মঞ্জুরিতে বিলম্ব করা যাবে না। আদেশে 2.10 এর মূল বিষয়বস্তু হল পেনশন কেস নিষ্পত্তি অগ্রগতি পরিদর্শন এবং মনিটরিং সংক্রান্ত। এখানে বলা হয়েছে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পেনশন মঞ্জুরি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে কিনা তা সংশ্লিষ্ট পেনশন মঞ্জুরিকারী কর্তৃপক্ষ মনোনীত কল্যাণ কর্মকর্তার মাধ্যমে এবং যথাসময়ে পিপিও ইস্যু করা হচ্ছে কিনা তা হিসাবরক্ষণ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নিয়মিত মনিটরিং করে পরিদর্শন বহিতে মন্তব্য লিপিবদ্ধ করবেন। আদেশে 2.11 এর মূল বিষয়বস্তু হল সাময়িক পেনশন প্রদান সংক্রান্ত। এখানে বলা হয়েছে যে সকল পেনশন কেস না দাবি প্রত্যয়নপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদির অভাব নিষ্পত্তি করা সম্ভব হয় না, সেই সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর উপযুক্ত উত্তরাধিকার আবেদনক্রমে প্রাপ্য আনুতোষিকের 80% এবং প্রাপ্য পূর্ণ নিট পেনশন সাময়িকভাবে প্রদান করতে হবে। পরবর্তীকালে কমপক্ষে 6 মাসের মধ্যে সংশ্লিষ্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র আদি সংগ্রহ করে পেনশন কেস চূড়ান্ত করবে। অন্যথায় 6 মাসের অতিরিক্ত হওয়ার পর সাময়িকভাবে প্রদত্ত নিট পেনশন পেনশনারের নিজস্ব বিবরণীর ভিত্তিতে চূড়ান্ত করতে হবে এবং আনুতোষিকের বাকি অংশ পরিশোধ করতে হবে। তবে ওডির আপত্তি থাকলে এই আদেশের 4.10 নং অনুচ্ছেদ অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। আদেশে 2.12 এর মূল বিষয়বস্তু হল পেনশন সমর্পণ এবং বার্ষিক ইনক্রিমেন্ট সংক্রান্ত। এখানে বলা হয়েছে অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত উল্লিখিত প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি কর্মচারীগণ গ্রোস পেনশনের 50% বাধ্যতামূলক সমর্পণ করবেন এবং অবশিষ্ট 50% জন্য নির্ধারিত হারে মাসিক পেনশন প্রাপ্য হবেন। এছাড়া পেনশনারগণ মাসিক পেনশনের উপর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন। আদেশে 2.13 এর মূল বিষয়বস্তু হল পেনশন পুনঃস্থাপন সংক্রান্ত। এখানে বলা হয়েছে অর্থ বিভাগের উল্লিখিত প্রজ্ঞাপন অনুযায়ী পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের অবসর গ্রহণের তারিখ হতে 15 বছর সময় অতিক্রম করার পর তাদের পেনশন পুনঃস্থাপন করা হবে। কর্মচারীর এলপিআর বা পিআরএল যে তারিখ শেষ হয়েছে তার পরদিন হতে উক্ত 15 বছর গণনা করা হবে। আর যিনি পিআরএল ভোগ করেন নাই তার ক্ষেত্রে অবসর গ্রহণের তারিখ হতে উক্ত 15 বছর সময় গণনাযোগ্য হবে। পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশন পুনঃস্থাপিত হয়ে থাকলে তার মৃত্যুর পর তার বিধবা স্ত্রী বা বিপত্নিক স্বামী এবং প্রতিবন্ধী সন্তান আজীবন পুনঃস্থাপিত পেনশন সুবিধা প্রাপ্য হবেন। আদেশের 2.14 এর মূল বিষয়বস্তু হল চিকিৎসা উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা সংক্রান্ত। এখানে বলা হয়েছে পেনশনার বা পরিবার মাসিক পেনশনের পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত হারে চিকিৎসা ভাতা উৎসব ভাতা বা বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হবেন। পেনশন সহজীকরণ আদেশ 2020 এর 3.01 এর মূল বিষয়বস্তু হল উত্তরাধিকারী মনোনয়ন সংক্রান্ত। এখানে বলা হয়েছে
পারিবারিক পেনশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী চাকুরিতে থাকা অবস্থায় অথবা পরবর্তী যে কোনো সময় তার পরিবারের যে কোনো এক বা একাধিক সদস্যকে তার পারিবারিক পেনশনারের সম্পূর্ণ বা আংশিক উত্তরাধিকারী মনোনীত করতে পারবেন। মনোনয়নের অবর্তমানে পারিবারিক পেনশন এবং আনুতোষিক প্রদানের ক্ষেত্রে তার সর্বশেষ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তৎকালীন অর্থ ও রাজস্ব বিভাগের স্ক্রিনে প্রদর্শিত স্মারক মোতাবেক এবং অর্থ বিভাগের স্ক্রিনে প্রদর্শিত স্মারক অনুসরণে উত্তরাধিকারী নির্ণয় করবেন। মৃত পেনশনারের স্ত্রী বা স্বামী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই মর্মে স্থানীয় সিটি কর্পোরেশনের কাউন্সিলর, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সার্টিফিকেটের ভিত্তিতে সর্বশেষ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের প্রদত্ত সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। কোর্ট হতে সাকসেশন সার্টিফিকেট প্রদানের বাধ্যবাধকতা থাকবে না। আদেশে 3.02 এর মূল বিষয়বস্তু হল বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী সংক্রান্ত। এখানে বলা হয়েছে, পূর্বে প্রচলিত নিয়ম অনুযায়ী যে সকল বিধবা স্ত্রী 1/6/1994 খ্রিস্টাব্দ তারিখে পারিবারিক পেনশন প্রাপ্ত হতেন অথবা পরবর্তী সময়ে প্রাপ্য হবেন, তারা পুনর্বিবাহ না করা সত্ত্বে আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। তবে কর্মচারী বিধবা স্ত্রীর পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিলের সত্ত্ব 50 বছরের ঊর্ধ্ব বয়সী বিধবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থ বিভাগের স্ক্রিনে প্রদর্শিত স্মারক অনুযায়ী মৃত মহিলা কর্মচারীর স্বামী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে বিধবা স্ত্রী পারিবারিক পেনশন প্রাপ্যতার অনুরূপ হারে এবং পদ্ধতিতে তিনি আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। আদেশে 3.03 এর মূল বিষয়বস্তু হল প্রতিবন্ধী সন্তান সংক্রান্ত। এখানে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী প্রতিবন্ধী সন্তান যদি দৈহিক বা মানসিক অসামর্থ্যের কারণে স্থায়ীভাবে বা আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন হয়ে উপার্জনে অক্ষম হন, তবে তিনি কিছু শর্তে আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। শর্তাবলীগুলো হলো, সরকারি কর্মচারী প্রতিবন্ধী সন্তানের প্রতিবন্ধী হিসাবে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন এবং পরিচয়পত্র থাকতে হবে। কোনো কর্মচারী প্রতিবন্ধী সন্তান থাকলে তিনি চাকরিরত অবস্থায় কিংবা পেনশন ভোগরত অবস্থায় উক্ত প্রতিবন্ধী সন্তানের বিষয়ে উপযুক্ত দলিল দস্তাবেজ সহ তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করবেন। কর্মচারীর প্রতিবন্ধী সন্তান দৈহিক বা মানসিক অসামর্থ্যের কারণে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমহীন এবং উপার্জনে অক্ষম মর্মে খ উপ অনুচ্ছেদে উল্লিখিত সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। পেনশনারের প্রতিবন্ধী সন্তান বা সন্তানগণ প্রতিবন্ধী কোঠায় সরকারি চাকরি করলে পিতা বা মাতার উত্তরাধিকারী হিসাবে তিনি বা তারা আজীবন পারিবারিক পেনশনে প্রাপ্য হবেন না। কর্মচারীর মৃত্যুর পর তার প্রতিবন্ধী সন্তান আজীবন পারিবারিক পেনশন ভোগের অধিকারী হলে উক্ত সন্তান নিজে বা তার পক্ষে তার পরিবারের কোনো সদস্য বা আত্মীয়কে তার পিতা বা মাতার নিয়োগকারী কর্তৃপক্ষ বরাবর প্রতিবন্ধিতার নিবন্ধন এবং পরিচয়পত্র, উত্তরাধিকার সনদপত্র, তার পিতা বা মাতার পেনশন মঞ্জুরির আদেশ এবং পিপিও সহ আবেদন করতে হবে। কর্মচারী পারিবারিক পেনশন ভোগের যোগ্য সদস্যের মৃত্যুর পর একবার পারিবারিক পেনশন বন্ধ হলে পরবর্তীতে শুধুমাত্র প্রতিবন্ধিতার দাবিতে উক্ত পারিবারিক পেনশন পুনরায় চালু করা যাবে না এবং কর্মচারী প্রতিবন্ধী সন্তানের পেনশন প্রাপ্যতার বিষয়ে উক্ত কর্মচারী নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। সরকারি কর্মচারী প্রতিবন্ধী সন্তানের দৈহিক এবং মানসিক অসামর্থ্যের কারণে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং উপার্জনে অক্ষমতা নির্ণয়ে কেন্দ্রীয় বা জেলা পর্যায়ে স্থায়ী মেডিকেল বোর্ড থাকবে। আমরা স্ক্রিনে স্থায়ী মেডিকেল বোর্ডের কমিটি সদস্যদের তালিকা দেখতে পাচ্ছি। এবার জেনে নেওয়া যাক মেডিকেল বোর্ডের কার্যপরিধি সম্পর্কে। সংশ্লিষ্ট দপ্তর হতে প্রাপ্ত আবেদনপত্রের ভিত্তিতে সরকারি কর্মচারী প্রতিবন্ধী সন্তানের স্থায়ীভাবে বা আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং উপার্জনে অক্ষমতার বিষয়টি পরীক্ষাপূর্বক প্রত্যয়ন প্রদান, আবেদনপত্র সহ আনুষঙ্গিক কাগজপত্রের সদস্য সচিব কর্তৃক মেডিকেল বোর্ডে উত্থাপন করা এবং উক্ত কাগজপত্র সংশ্লিষ্ট সদস্য সচিবের দপ্তরে সংরক্ষণ করা এবং সদস্য সচিব কর্তৃক মেডিকেল বোর্ডের সভাপতির সাথে পরামর্শক্রমে মেডিকেল পরীক্ষার সময়সূচি নির্ধারণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর প্রতিবন্ধী সন্তানকে বোর্ডে উপস্থিত হবার জন্য অবহিতকরণ। আদেশে 3.04 এর মূল বিষয়বস্তু হল পুত্র বা বিবাহিতা কন্যা সন্তানের বয়সসীমা সংক্রান্ত। এখানে বলা হয়েছে, পারিবারিক পেনশনের ক্ষেত্রে পুত্র সন্তানের বয়সসীমা হবে 25 বছর। প্রচলিত বিধানে যে সকল ক্ষেত্রে পুত্র সন্তানের কোনো বয়সসীমা বর্তমান উল্লেখ নাই
সে সকল ক্ষেত্রে বয়স নির্বিশেষে সকল পুত্র সন্তান পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। পারিবারিক পেনশন প্রাপ্যতার ক্ষেত্রে তৎকালীন অর্থ ও রাজস্ব বিভাগের স্ক্রিনে প্রদর্শিত চিঠির অনুসরণে 15 বছর মেয়াদকাল পূর্তির কোনো সময় অবশিষ্ট থাকলে শুধু উক্ত সময় পূর্তি পর্যন্ত তিনি পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। 25 বছরের ঊর্ধ্বে পুত্র সন্তানের প্রাপ্যতার অনুরূপ সত্ত্বে মৃত সরকারি কর্মচারী বিবাহিত কন্যা প্রচলিত বিধিগত পদ্ধতিতে এবং হারে পেনশন ও আনুতোষিক প্রাপ্য হবেন। আদেশে 3.05-এর মূল বিষয়বস্তু হল অবিবাহিতা, বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যার বয়সসীমা সংক্রান্ত। এখানে বলা হয়েছে পেনশনারের অবসর গ্রহণের তারিখ হতে মোট 15 বছর মেয়াদকাল পূর্তির কোনো সময় অবশিষ্ট থাকলে উক্ত অবশিষ্ট সময়ের জন্য অবিবাহিতা, বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যা বয়স নির্বিশেষে পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। আদেশে 3.06-এর মূল বিষয়বস্তু হল অবসর গ্রহণের পরে মৃত্যুর ক্ষেত্রে পারিবারিক পেনশনের হার সংক্রান্ত। এখানে বলা হয়েছে একজন সরকারি কর্মচারী অবসর গ্রহণের পর মৃত্যুবরণ করলে তার জীবিত থাকা অবস্থায় যে হারে পেনশন প্রাপ্য হতেন তার মৃত্যুর পর তার পরিবার বা মনোনীত উত্তরাধিকারী একই হারে পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। আদেশে 3.07-এর মূল বিষয়বস্তু হল আত্মহত্যার ক্ষেত্রে পেনশন সংক্রান্ত। এখানে বলা হয়েছে আত্মহত্যার কারণে মৃত কর্মচারীর পরিবারকে স্বাভাবিক মৃত্যুর ন্যায় প্রচলিত বিধি অনুযায়ী পারিবারিক পেনশন ও আনুতোষিক প্রদান করতে হবে। আর এই ছিল পারিবারিক পেনশন সংক্রান্ত সংশোধিত বিধিমালা। আদেশে 4.01-এর মূল বিষয়বস্তু হল পেনশন বা পারিবারিক পেনশন পূর্ণ মঞ্জুরি সংক্রান্ত। এখানে বলা হয়েছে পেনশনারের মৃত্যুর পর তার বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামীর পেনশন প্রাপ্তির ক্ষেত্রে পুনরায় পেনশন মঞ্জুরি প্রয়োজন হবে না। তবে পেনশনারের বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামীর মৃত্যুর পর তার উত্তরাধিকারীগণের পারিবারিক পেনশন প্রদানের ক্ষেত্রে পুনরায় মঞ্জুরি প্রয়োজন হবে। আদেশে 4.02-এর মূল বিষয়বস্তু হল জরুরি ভিত্তিক পেনশন প্রদান সংক্রান্ত। এখানে বলা হয়েছে বাধ্যতামূলক অবসর, অক্ষমতাজনিত অবসর এবং মৃত্যুজনিত কারণে পেনশনের ক্ষেত্রে আবেদনপত্র প্রাপ্তির 1 মাসের মধ্যে প্রশাসনিক কর্তৃপক্ষ এবং পরবর্তী 10 কর্মদিবসের মধ্যে হিসাবরক্ষণ অফিস সকল আনুষ্ঠানিকতা শেষে যথাক্রমে পেনশন মঞ্জুরি এবং পিপিও জারি করবেন। অন্যথায় এই স্মারকে 2.11 অনুচ্ছেদ অনুযায়ী সাময়িক পেনশন প্রদান করতে হবে। আদেশে 4.03-এর মূল বিষয়বস্তু হল বার্ষিক গোপনীয় প্রতিবেদন সংক্রান্ত। এখানে বলা হয়েছে পেনশন মঞ্জুরির ক্ষেত্রে সরকারি কর্মচারীর বার্ষিক গোপনীয় প্রতিবেদন বিবেচনার প্রয়োজন হবে না। আদেশে 4.04-এর মূল বিষয়বস্তু হল প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত তথ্যাদি গ্রহণ সংক্রান্ত। এখানে বলা হয়েছে প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত জন্ম তারিখ, নমিনি, প্রতি স্বাক্ষর, নমুনা স্বাক্ষর এবং হাতের 5 আঙ্গুলের ছাপ ইত্যাদি হিসাবরক্ষণ অফিসে পুনঃ যাচাই ব্যতিরেকেই গৃহীত হবে। তবে অ্যাফিডেভিট দ্বারা জন্ম তারিখ পরিবর্তন করলে তা গ্রহণযোগ্য হবে না। আদেশে 4.05-এর মূল বিষয়বস্তু হল বিভিন্ন প্রকার দেনা পাওনার নিষ্পত্তি সংক্রান্ত। এখানে বলা হয়েছে পিআরএল এর আদেশ জারির 1 মাসের মধ্যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অথবা হিসাবরক্ষণ অফিস সকল দেনা পাওনা হিসাব প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্মচারী সর্বশেষ 3 বছর যেই সকল দপ্তর কাজ করেছেন অনাপত্তির জন্য সেই সকল দপ্তরে এবং সরকারি আবাসন সংশ্লিষ্ট দপ্তরে ক্লিয়ারেন্সের জন্য পত্র প্রেরণ করবেন। সংশ্লিষ্ট দপ্তর পত্র প্রাপ্তির 21 দিনের মধ্যে অনাপত্তি পত্র প্রদান করবে এবং পাওনা বা আপত্তি থাকলে তা বিস্তারিত জানাবে। পাওনাদি থাকলে উক্ত পাওনাদি পরিশোধের পর 21 দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করতে হবে। 21 দিনের মধ্যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা মতামত প্রদান না করলে পাওনাদি যথাযথভাবে পরিশোধিত হয়েছে গণ্য করে পেনশন মঞ্জুরি করতে হবে। সরকারি পাওনার বিষয়ে যথাসময়ে না জানানো হলে সংশ্লিষ্ট দপ্তরের এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দায়ী থাকবেন। সংশ্লিষ্ট দপ্তরের অনাপত্তি 21 দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে অনাপত্তি 21 দিনের মধ্যেও পাওয়া না গেলে তা উল্লেখসহ পরবর্তী 7 দিনের মধ্যে পেনশন মঞ্জুরিপত্র হিসাবরক্ষণ অফিসে পাঠাতে হবে।
চাকরির বৃত্তান্তে সরকারি বাসায় বসবাস সংক্রান্ত তথ্য এবং সরকারি আদায়যোগ্য পাওনার বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক বাড়ি ভাড়া এবং অন্যান্য সরকারি আদায়যোগ্য পাওনা আদায় নিশ্চিত করতে হবে। অবসর গ্রহণের তারিখের পর অতিরিক্ত সময়ের জন্য বাসা বরাদ্দ প্রদান করা হলে আবাসন পরিদপ্তর বা বাসা বরাদ্দকারী সংস্থা অনাপত্তিপত্র প্রদান করবে। এই ক্ষেত্রে অবসর গ্রহণের তারিখের পরবর্তী সময়ে সরকারি বাসায় বসবাস সংশ্লিষ্ট সরকারি পাওনা আদায় বরাদ্দ প্রদানকারী সংস্থা নিশ্চিত করবে। আদেশে 4.06 এর মূল বিষয়বস্তু হল পিপিও এবং ডি হাব সংক্রান্ত। এখানে বলা হয়েছে পেনশনের পিপিওতে পেনশনের উত্তরাধিকারীর নাম, পেনশনারের সহিত তার সম্পর্ক, বৈবাহিক অবস্থা, বয়স ইত্যাদি উল্লেখ করতে হবে। পিপিও এবং ডি হাব এর সহিত সংযোজনী 2 মোতাবেক উপরিউক্ত তথ্যাবলী অবশ্যই সংযুক্ত করতে হবে। সরকারি কর্মচারী সর্বশেষ যে কর্মস্থল হতে অবসর গ্রহণ করেছেন সেই দপ্তরের নাম পিপিও এবং ডি হাব সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কর্মচারী জীবিত থাকা অবস্থায় সংযোজনী 2 মোতাবেক তথ্যাদি সরবরাহ না করলে পারিবারিক পেনশনারের ক্ষেত্রে আবেদনকারীকে সংযোজনী 7 মোতাবেক তথ্যাদি দাখিল করতে হবে এবং সংযোজনী 7 মোতাবেক তথ্যাদি পিপিও এবং ডি হাবের সহিত অবশ্যই সংযুক্ত করতে হবে। হিসাবরক্ষণ অফিস পিপিও এবং ডি হাব যথাযথভাবে পূরণ নিশ্চিত করবে। কাগজের মান উন্নত করা এবং পেনশন বইটি ভালোভাবে বাঁধানোর ব্যবস্থা সংশ্লিষ্ট দপ্তর গ্রহণ করবে। আদেশে 4.07 এর মূল বিষয়বস্তু হল পেনশন ফরম সংক্রান্ত। এখানে বলা হয়েছে এই আদেশ জারির তারিখ হতে সংশোধিত পেনশন ফর্ম ব্যবহার করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় এবং পর্যাপ্ত ফর্ম সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ করবে। ফর্মে উল্লিখিত তথ্যের বাইরে আর কোনো তথ্য চাওয়া যাবে না। আদেশে 4.08 এর মূল বিষয়বস্তু হল অনুত্তোলিত পেনশন এবং বকেয়া পেনশন প্রদানের পদ্ধতি সংক্রান্ত। এখানে বলা হয়েছে পেনশনার কোনো কারণে 1 বছর বা তদূর্ধ্ব সময় পেনশনের টাকা উত্তোলন করতে না পারলে এবং পরবর্তীতে তা উত্তোলন করতে চাইলে পেনশন অনুত্তোলিত বা বকেয়া থাকার কারণ সংবলিত আবেদন সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার অফিসে দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা তার অফিসে প্রাপ্ত পিপিও এবং ডি হাবের ভিত্তিতে অনুত্তোলিত বকেয়া পেনশন পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে পেনশন মঞ্জুরিকারী কর্তৃপক্ষের নতুনভাবে মঞ্জুরি গ্রহণের প্রয়োজন হবে না। যে সকল পেনশনার ব্যাংক হতে পেনশন উত্তোলন করেন তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা আবেদন প্রাপ্তি 7 দিনের মধ্যে সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যাংকে অবহিত করবেন। উক্ত সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ না করলে আবেদনকারীর আবেদন মোতাবেক যুক্তিসঙ্গত দাবি পরিশোধ করতে হবে। বর্ণিত 7 দিনের মধ্যে সিদ্ধান্ত না দেওয়ার কারণে সরকারের কোনো আর্থিক ক্ষতি হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী দায়ী হবেন। প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ঢাকা এর আওতায় ইএফটি এর মাধ্যমে পেনশন প্রদান করা হলে ক ও খ অনুচ্ছেদের বিধানাবলী প্রযোজ্য হবে না। পেনশন বা পারিবারিক পেনশনের মৃত্যুবরণ করলে নিয়মিত পেনশন উত্তোলন না করলে সংশ্লিষ্ট ব্যাংক বিষয়টি প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ঢাকাকে অবহিত করবে। আদেশে 4.09 এর মূল বিষয়বস্তু হল পেনশন মঞ্জুরি প্রয়োজনীয় ফর্ম, সনদ এবং কাগজপত্রাদি সংক্রান্ত। এখানে বলা হয়েছে কর্মচারী নিজের অবসর গ্রহণের ক্ষেত্রে আনুতোষিক এবং অবসর ভাতা পাওয়ার জন্য নিম্ন বর্ণিত 1 থেকে 10 নং ক্রমিকে উল্লিখিত ফর্ম, সনদ এবং কাগজপত্র সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে এবং উক্ত ফর্ম, সনদ এবং কাগজপত্রাদির ভিত্তিতে প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত পেনশন মঞ্জুরির আদেশ সহ 1 থেকে 10 নং ক্রমিকে উল্লিখিত কাগজপত্রাদি হিসাবরক্ষণ অফিসে দাখিল করতে হবে। হিসাবরক্ষণ অফিস এর অতিরিক্ত কোনো ফর্ম, সনদ এবং কাগজপত্রাদি চাইতে পারবে না। আমরা স্ক্রিনে পেনশনের জন্য প্রয়োজনীয় ফর্ম, কাগজ এবং সনদ এর তালিকা দেখতে পাচ্ছি। পারিবারিক পেনশনের ক্ষেত্রে আনুতোষিক এবং অবসর ভাতা পাওয়ার জন্য নিম্নবর্ণিত ফর্ম, সনদ এবং কাগজপত্রাদি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে দাখিল করতে হবে এবং হিসাবরক্ষণ অফিস এর অতিরিক্ত কোনো ফর্ম, সনদ এবং কাগজপত্রাদি চাইতে পারবে না। তবে প্রতিবন্ধী সন্তানের অনুকূলে আজীবন পারিবারিক পেনশন মঞ্জুরির ক্ষেত্রে অনুচ্ছেদ 3.03 অনুসরণে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা স্ক্রিনে পারিবারিক পেনশনের জন্য প্রয়োজনীয় ফর্ম,
সনদ এবং কাগজপত্রাদির তালিকা দেখতে পাচ্ছি। কোনো ডকুমেন্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিসে অথবা অন্য কোনো অফিসে থাকলে তা দ্বিতীয়বার পেনশনারের বা উত্তরাধিকারীগণের নিকট চাওয়া যাবে না। আদেশের 4.10 এর মূল বিষয়বস্তু হল অডিট আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত। এখানে বলা হয়েছে, প্রশাসনিক কর্তৃপক্ষ অবসরগামী কর্মচারীগণের অনিষ্পন্ন অডিট আপত্তিসমূহ পর্যালোচনা করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অডিট অধিদপ্তরে জবাব প্রেরণ করবেন। প্রশাসনিক কর্তৃপক্ষ অবসরগামী কর্মচারীগণের অনিষ্পন্ন অডিট আপত্তিসমূহ পর্যালোচনা করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অডিট অধিদপ্তরে জবাব প্রেরণ করবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরের সহিত দ্বিপক্ষীয় এবং ত্রিপক্ষীয় সভার মাধ্যমে অডিট আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। অবসর গমনকারী সরকারি কর্মচারীর বিরুদ্ধে অডিট আপত্তি থাকলে প্রশাসনিক কর্তৃপক্ষ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্টভুক্ত অডিট আপত্তি ব্যতীত অন্যান্য অডিট আপত্তিতে তার ব্যক্তিগত দায় আছে কিনা তা অনধিক 3 মাসের মধ্যে নির্ধারণ করবেন। অডিট আপত্তিতে অবসর গমনকারী কর্মকর্তা বা কর্মচারীর ব্যক্তিগত দায় না থাকলে যথারীতি পেনশন মঞ্জুর করতে হবে। ব্যক্তিগত দায় থাকলে তা পেনশনের নিকট হতে আদায়পূর্বক অথবা তার প্রাপ্য আনুতোষিক হতে কর্তনপূর্ব পেনশন কেস নিষ্পন্ন করতে হবে। অডিট আপত্তিতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক যদি কোনো ব্যক্তিকে দায়ী না করা হয় অথবা আর্থিক সংশ্লেষ না থাকে তবে উক্ত অডিট আপত্তির জন্য কোনো সরকারি কর্মচারী পেনশন মঞ্জুরিতে বিলম্ব করা যাবে না। প্রশাসনিক কর্তৃপক্ষ বলতে অর্থ বিভাগের উল্লিখিত পত্রের কর্তৃপক্ষকে বোঝাবে। অবসর গ্রহণকারী কর্মচারী এক বা একাধিক কর্মস্থলের কোনো সময়ের অডিট অনিষ্পন্ন থাকার কারণে তার পেনশন কেস মঞ্জুরিতে বিলম্ব করা যাবে না। এই বিষয়ে অর্থ বিভাগের উল্লিখিত পরিপত্র অনুসরণ করতে হবে। কর্মচারীর অবসর গ্রহণের পর যদি পেনশনের বিরুদ্ধে অডিট আপত্তি উত্থাপিত হয় এবং অডিট আপত্তিতে উক্ত কর্মকর্তা বা কর্মচারীর ব্যক্তিগত আর্থিক সংশ্লেষ প্রমাণিত হয় তাহলে উক্ত প্রশাসনিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে পেনশনার বা পারিবারিক পেনশনারের নিকট থেকে অডিট আপত্তিতে উল্লিখিত অর্থ আদায় করা যাবে। আদেশে 4.11 এর মূল বিষয়বস্তু হল পেনশন মঞ্জুরির ক্ষমতা সংক্রান্ত। এখানে বলা হয়েছে, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ কর্তৃক জারিকৃত উল্লিখিত প্রজ্ঞাপন অনুযায়ী অনুন্নয়ন বাজেটে প্রদত্ত আর্থিক ক্ষমতার 33 এবং 34 নং অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ পেনশন মঞ্জুর করবেন। আদেশে 4.12 এর মূল বিষয়বস্তু হল বিচারিক কার্যক্রম চালু থাকলে অবসরকালীন সুবিধাদি সংক্রান্ত। এখানে বলা হয়েছে, অবসর গমনকারী কর্মচারীর বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা থাকলে কল্যাণ কর্মকর্তাকে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সহিত যোগাযোগক্রমে অবসর গমনের 1 বছরের মধ্যে তার নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে হবে। বিভাগীয় মামলা যথাসময়ে নিষ্পত্তির বিষয়টি কল্যাণ কর্মকর্তা নিয়মিত মনিটরিং করবেন। বিভাগীয় মামলা যখনই দায়ের করা হোক না কেন তার সংশ্লিষ্ট কর্মচারী চূড়ান্ত অবসর গ্রহণের 1 বছরের মধ্যে নিষ্পন্ন করতে হবে। কোনো সরকারি কর্মচারী চাকরি হতে অপসারণ বা বরখাস্ত হলে তিনি কোনো অবসর সুবিধাপ্রাপ্য হবেন না, তবে সরকার বিশেষ বিবেচনায় অনুকম্পা হিসাবে তাকে অবসর সুবিধা প্রদান করতে পারবে। কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও ওই মামলা সরকারের কোনো আর্থিক সংশ্লেষ না থাকলে তিনি অবসর সুবিধাদি প্রাপ্য হবেন। আদেশে 4.13 এর মূল বিষয়বস্তু হল নিকট সরকারি কর্মচারী উত্তরাধিকারীগণকে পেনশন অথবা আনুতোষিক ইত্যাদি প্রদান সংক্রান্ত। এখানে বলা হয়েছে, পেনশন প্রাপ্তির জন্য ন্যূনতম চাকরিকাল সম্পাদন সাপেক্ষে নিকট সরকারি কর্মচারী উত্তরাধিকারী নিকটস্থ থানায় এ সম্পর্কিত জিডি এন্ট্রির অনুলিপি সহ পেনশন প্রাপ্তির আবেদন করলে প্রশাসনিক কর্তৃপক্ষ 2টি বহুল প্রচারিত জাতীয় দৈনিক নিখোঁজ হওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করবেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর 6 মাস অতিবাহিত হলে উত্তরাধিকারীগণকে বিধি মোতাবেক পারিবারিক পেনশন মঞ্জুরি করা যাবে। পূর্বে পরিশোধিত না হলে নিখোঁজ হওয়ার 3 বছর পর প্রচলিত আইন অনুযায়ী যোগ্য আদালত কর্তৃক সাব্যস্তকৃত উত্তরাধিকারী সার্টিফিকেট দাখিল করা হলে দেনা পাওনার সমন্বয় সাপেক্ষে নিকট সরকারি কর্মচারী ভবিষ্যৎ তহবিলের স্থিতি, লাম গ্রান্ট এবং আনুতোষিকের অর্থ প্রদান করা যাবে।
উপ অনুচ্ছেদ ক মোতাবেক পারিবারিক পেনশন মঞ্জুরি শেষে সংশ্লিষ্ট সরকারি কর্মচারী ফিরে আসলে তিনি নিখোঁজ হবার পূর্বে অবসর গ্রহণ না করলেও তিনি পূর্ব চাকরিতে পূর্ণ বহালযোগ্য হবেন না। আদেশে 4.14 এর মূল বিষয়বস্তু হলো পেনশন প্রক্রিয়ায় ধারাবাহিক কার্যক্রমের নমুনা সংক্রান্ত। এখানে বলা হয়েছে, অবসর গ্রহণকারী সরকারি কর্মচারীগণের পেনশন প্রক্রিয়া দ্রুত সম্পাদন করার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর মনোনীত কল্যাণ কর্মকর্তা, অবসর গমনকারী কর্মকর্তা বা কর্মচারীর জন্ম তারিখ, পিআরএলে গমনের তারিখ ইত্যাদি উল্লেখ সহ একটি পেনশন প্রসেস ম্যাপ প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তর বরাবর প্রেরণ করবেন। আদেশের 5.00 এর মূল বিষয়বস্তু হল কর্তব্যে অবহেলার কারণে বিভাগীয় ব্যবস্থা সংক্রান্ত। এখানে বলা হয়েছে, পেনশন মঞ্জুরির সহিত জড়িত কোনো ব্যক্তি বা কর্মচারী যদি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত নির্ধারিত সময়সীমা অনুযায়ী পেনশন কেস নিষ্পত্তিতে ব্যর্থ হন বা এ সহজীকরণ আদেশের কোনো বিধান প্রতিপালনে অবহেলা করেন, তাহলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে কর্তব্য অবহেলার দায়ে সরকারি কর্মচারী বা শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই ছিল পেনশন সম্পর্কিত আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং পরিচিত জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।